আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত একটা চ্যাপ্টার রিভাইজ দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স। আমরা এই চ্যাপ্টারটাকে দুইটা পার্টের মাধ্যমে কভার করার চেষ্টা করব বা রিভাইজ দেওয়ার চেষ্টা করব। পার্ট ওয়ানে আমরা মূলত এই চ্যাপ্টারের একটা টপিক যেটা হচ্ছে রিলেটিভিটি, এইটা নেওয়ার চেষ্টা করছি, এবং পার্ট টুতে আমরা মূলত যেই আরেকটা টপিক আছে সেটা হচ্ছে এক্সরে এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট, ওই দুইটা কভার করার চেষ্টা করব। আমি এই দুইটা টপিকে কেন ভাগ করছি, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য কেজে মডার্ন ফিজিক্স থেকে তোমার মনে করো 50% কোয়েশ্চেন আসে হচ্ছে রিলেটিভিটি থেকে, আর 50% কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং এক্সরে থেকে। তো বেশিরভাগ কোশ্চেন যেহেতু রিলেটিভিটি এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং এক্সরে থেকে মিলাই আসে, তাই আমি দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করছি। একটা হচ্ছে রিলেটিভিটি, এই ক্লাসটাতে আমরা মূলত রিলেটিভিটি টপিকের আন্ডারে যতগুলো বোঝার জিনিস আছে সেগুলো রিভাইজ দেওয়ার চেষ্টা করব, আর এরপর আমি একটা ম্যাথ করাই দেবো। এটা করলে দেখবা যে তুমি সবগুলো ম্যাথ নিজে নিজে করতে পারতেছো। তো চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তো প্রথমেই আমাদের আছে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, প্রসঙ্গ কাঠামো জিনিসটা একটু ডেফিনেশনটা যদি আমরা দেখি, যে ধীর বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো একটা স্থান বা কোনো একটা বিন্দুকে তুমি নির্দিষ্টভাবে ডিফাইন করতে পারবা, বা নির্দিষ্টভাবে তুমি সেই বিন্দুটাকে সেই বিন্দুর অবস্থানটাকে তুমি কি বলে সুনির্দিষ্ট করতে পারবা, তাকেই মূলত প্রসঙ্গ কাঠামো বলে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি। ধরো তোমার ভাই এখানে, ধরো তুমি এখানে আসো, এখন তোমার ভাই এখানে আছে। এখন আমি বললাম তোমার ভাই কোথায় আছে, এখন তুমি আমাকে উত্তর হিসেবে বললা যে ভাই আমার থেকে 1 মিটার ডিস্টেন্সে দাঁড়ায় আছে, 1 মিটার ডিস্টেন্সে দাঁড়ায় আছে। অর্থাৎ 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 হচ্ছে তুমি তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের যেই অবস্থানটা আছে সেই অবস্থানটা ডিফাইন করার চেষ্টা করছো। অর্থাৎ তুমি নিজেকে ফ্রেম অফ রেফারেন্স বা নিজেকে প্রসঙ্গ কাঠামো হিসেবে চিন্তা করে তোমার ভাইয়ের যে অবস্থানটা আছে সেটাকে তুমি সুনির্দিষ্ট করার চেষ্টা করছো, ঠিক আছে? অর্থাৎ প্রসঙ্গ কাঠামো হচ্ছে এই জিনিস বা সেই জিনিস যেই জিনিসটার মাধ্যমে তুমি অন্য একটা বস্তুকে ডিফাইন করতে পারো। অর্থাৎ এখানে আমরা তোমার আর তোমার ভাইয়ের এক্সাম্পল দিয়ে বুঝলাম যে তুমি যদি তোমার ভাইকে বলো তোমার সাপেক্ষে তোমার ভাই 1 মিটার ডিস্টেন্সে দাঁড়ায় আছে, তাহলে তুমি হচ্ছে সেখানে প্রসঙ্গ কাঠামো, আর তোমার ভাইয়ের অবস্থানটা যেহেতু তুমি বলছো, তাহলে ওখানে তোমার ভাই এটা হচ্ছে ওই কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তু যেটাকে তুমি তোমার সাপেক্ষে ডিফাইন করতেছো, ঠিক আছে? আশা করি প্রসঙ্গ কাঠামো জিনিসটা বোঝা গেছে। এরপরে আমরা দেখবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো মূলত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে, ধরো আবার আমি তোমার এবং তোমার ভাইয়ের একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো এখানে তুমি দাঁড়ায় আছো এবং এইখানে তোমার ভাই দাঁড়ায় আছে। এখন করলা কি, তুমি স্থির না, এখন তুমি একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে সামনের দিকে আগাচ্ছ। একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে তুমি যদি সামনের দিকে আগাচ্ছ এবং তোমার ভাই তোমার সাপেক্ষে স্থির, কিন্তু এখানে কথা আছে, তুমি একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে তো সামনের দিকে আগাচ্ছ, কিন্তু তোমার কোনো ত্বরণ নাই, তুমি সমবেগে সামনের দিকে আগাচ্ছ, বা তুমি স্থির ধরতে পারো, তুমি সমবেগে সামনের দিকে আগাচ্ছ। তাহলে এখন তুমি যদি তোমার ভাইয়ের অবস্থানটা তোমার সাপেক্ষে মেজার করো, তাহলে এখনও তুমি একটা প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত হবে, বাট এটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো কি, যে প্রসঙ্গ কাঠামোগুলা স্থির অথবা সমবেগে চলতে থাকে তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। আর আমরা জানি হচ্ছে নিউটনের সূত্রগুলো তাদের ক্ষেত্রেই খাটে যারা মূলত স্থির বা সমবেগে চলে। তো অজড় প্রসঙ্গ কাঠামো কি হবে, ঠিক তার উল্টা হবে। অর্থাৎ 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 অজড় প্রসঙ্গ কাঠামো হবে হচ্ছে ঠিক তার উল্টা, যে তুমি এখানে দাঁড়ায় আসো এবং একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন এবং ভেলোসিটির সাথে সামনের দিকে আগাচ্ছ। তাহলে একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন এবং নির্দিষ্ট ভেলোসিটির সামনে, এটা লেখা হয়নি, একটা নির্দিষ্ট ভেলোসিটি এবং নির্দিষ্ট
এক্সেলারেশনের সাথে সামনের দিকে আগাচ্ছ। এখনও সেম জিনিস আমি বললাম যে তোমার সাপেক্ষে তোমার ভাইয়ের অবস্থানটাকে তুমি ডিফাইন করো, তুমি ডিফাইন করে আমাকে বললা, এইবারও তুমি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত হবে, এবং কিন্তু এইবার তুমি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচিত হবে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। কারণ কি, এবার তোমার এক্সেলারেশন বা ত্বরণ আছে, বাট তোমার আগের বার কি এক্সেলারেশন ছিল? আগের বার কি তোমার এক্সেলারেশনটা ছিল? আগের বার তোমার এক্সেলারেশনটা ছিল না, বাট এইবার তোমার এক্সেলারেশনটা চলে আসছে। তো এই ক্ষেত্রে ত্বরণ থাকার কারণে তুমি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আর যেহেতু কোনো একটা বস্তু যার ত্বরণ আছে, যে সমবেগে গতিশীল না, তার ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো মানে না, তাই অজড় প্রসঙ্গ কাঠামো নিউটনের গতিসূত্রগুলো মানবে না। আশা করি জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামোটা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাই হচ্ছে একটা প্রশ্ন দেখি। প্রশ্ন হচ্ছে ঘূর্ণনশীল কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো নয়, ব্যাখ্যা করো। আসলে কি ঘূর্ণনশীল কাঠামো কি জড় প্রসঙ্গ কাঠামো হয়? তুমি একটু ডিপলি চিন্তা করো, বা তুমি তোমার ভিজুয়ালাইজ করে চিন্তা করার চেষ্টা করো জিনিসটাকে। তুমি যখন একটা বৃত্তাকার পথে ঘুরতেছো বা কোনো একটা বৃত্তাকার মাঠকে প্রদক্ষিণ করতেছো, তখন তুমি চাইলেও কিন্তু তোমার বেগটাকে সমবেগে রাখতে পারবা না, কারণ তোমার নির্দিষ্ট সময় পর পর একটা বেগে একটা জায়গা থেকে বাঁক নিতে হবে, এটা নিতেই হবে একটা। যেহেতু ধরো এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা ঘূর্ণনশীল, তো এটা তো একটা ঘূর্ণনশীল কাঠামো, তাই না? এখন এই বৃত্তটার ভিতরে তুমি ঘুরতেছো, ধরো তোমার পজিশনটা হচ্ছে এখানে এখানে এখানে, বাট তুমি যখন এই পজিশনে চলে যাবা, তুমি দেখবা যে তোমার ভেলোসিটিটা তোমার চেঞ্জ করতে হচ্ছে। কারণ দেখো, এখান থেকে এখানে আসার সময় তোমার কিন্তু একটু হইলেও বাঁক নিতে হবে, অর্থাৎ এখানে তোমার ভেলোসিটিটা যেহেতু চেঞ্জ হয়েছে, তার মানে তোমার ভেলোসিটির সাথে একটা এক্সেলারেশন চলে আসছে, অর্থাৎ একটা ত্বরণ চলে আসছে। তো ডেফিনেশনটা কি দিবা? ডেফিনেশন হচ্ছে, যেহেতু একটা ঘূর্ণনশীল কাঠামোতে আমরা কখনোই সমবেগে চলতে পারি না, আমাদের একটা ত্বরণ থাকে, এই কারণে মূলত। আর আমরা জানি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো সমবেগে চলে, আর অজড় প্রসঙ্গ কাঠামোতে মূলত ত্বরণ থাকে। আর যেহেতু ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমাদের ত্বরণ থাকে, এই কারণে মূলত ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামোটা হয় হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, এবং এই কারণে মূলত ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামো জড় প্রসঙ্গ কাঠামো না। আশা করি তোমরা একটা বানায় টানা লিখে দিতে পারবে আর কি, যেহেতু তোমাদের কনসেপ্টটা বোঝা হয়ে গেছে। তো এরপরে আমরা যদি গ্যালিলিও রূপান্তর এবং লরেন্জ রূপান্তর জিনিসটা, এর আগেও আমি একবার বলছি, মানে এর আগে একটা ভিডিওতে বলছি হয়তো, যে গ্যালিলিও রূপান্তর এবং লরেন্জ রূপান্তরটা মনে রাখার জন্য জাস্ট দুইটা সিনারিও মনে রাখবা। কী কী সিনারিও? ধরো এইটা আমাদের একটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে এস প্রসঙ্গ কাঠামো, আর এটা হচ্ছে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। জাস্ট এটা মনের ভিতরে গাইতে নাও, কোনোভাবেই তোমার গ্যালিলিও রূপান্তর মুখস্থ করা লাগবে না, গ্যালিলিও রূপান্তর তুমি ভুলবাও না আর কি, সরি বুঝবা না তো এরকম কিছু না, বুঝবা ইনশাল্লাহ, কিন্তু ভুলবা না আর কি। ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস, এটা একটা প্রসঙ্গ কাঠামো হচ্ছে এস প্রাইম। এখন এখান থেকে এস থেকে এস প্রাইমের দূরত্ব হচ্ছে ভিটি পরিমাণে, আর এস প্রাইমের যে নিজস্ব দূরত্বটা আছে এটা হচ্ছে এক্স প্রাইম পরিমাণে। এখন এই পুরাটা দূরত্ব যদি তুমি ধরো হচ্ছে এক্স, তাহলে এই এক্স প্রাইমটা কত হবে? পুরোটা হচ্ছে এক্স। এতটুকু থেকে ভিটি পরিমাণে বাদ দিলেই কিন্তু আমি এতটুকু পাচ্ছি। ব্যাপারটা আবার বোঝো, পুরাটা এক্স, এখান থেকে তুমি এতটুকু বাদ দাও, তাহলে কিন্তু এক্স প্রাইম পাবা, অর্থাৎ এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু কি? এক্স মাইনাস বিটি। এক্স মাইনাস বিটি। জাস্ট এই এস প্রসঙ্গ কাঠামো, এস প্রাইম প্রসঙ্গ কাঠামো মনের ভিতরে গাইতে নাও, দেখবা যে কখনোই গ্যালিলিও রূপান্তর ভুল হচ্ছে না। তো এটাকে মনের ভিতরে গাইতে নেবা, এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস বিটি। এই গ্যালিলিও রূপান্তর তোমরা যদি পারো, তাহলে হচ্ছে লরেন্জ রূপান্তর হচ্ছে বাচ্চাদের জিনিস। লরেন্জ রূপান্তরে জাস্ট নিচে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাই দিবা। রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তো আশা করি এটা মনে রাখতে তো কোনো প্রবলেম হবে না, কারণ আপেক্ষিকতার সূত্রে তো এই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বারবারই ইউজ হয়, তো এইটা মনে রাখতে কোনো প্রবলেম হবে না। তো এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস বিটি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা হচ্ছে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে। এখন এরপর আমরা একটা কোশ্চেন দেখবো, এরপরে কোশ্চেনটা কোথায় গেল? হ্যাঁ, এরপর আমরা একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে গ্যালিলিও ও লরেন্জ রূপান্তর কখন অভিন্ন হবে। এখন ভাই আমি কি বলছিলাম, গ্যালিলিও রূপান্তর কোনটা? গ্যালিলিও রূপান্তর হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস বিটি। জাস্ট দুইটা প্রসঙ্গ কাঠামোকে চিন্তা করবা, মনের ভিতরে গাইতে নাও, গুচ্ছের দুইটা প্রসঙ্গ কাঠামোকে চিন্তা করবা, তাহলে তুমি এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস বিটি পেয়ে যাবা। তো ওইখান থেকে তোমার গ্যালিলিও রূপান্তর হয়ে গেল। তো ওখান থেকে, আর এটা হচ্ছে তোমার লরেন্জ রূপান্তর। গ্যালিলিও রূপান্তর পারলে লরেন্জ রূপান্তর কতটা সহজ হয়ে যায় দেখছো? গ্যালিলিও রূপান্তর পারলে লরেন্জ রূপান্তরটা অনেকটা সহজ হয়ে যায়। তো গ্যালিলিও রূপান্তর পারছি, লরেন্জ রূপান্তর পারছি, এখন কথা হচ্ছে লরেন্জ রূপান্তর এবং গ্যালিলিও রূপান্তর কখন অভিন্ন হবে, এটা হচ্ছে কথা। এখন একটা জিনিস বলো তো,
এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস বিটা, এটা কি গ্যালিলীয় রূপান্তর, এটা কি গ্যালিলীয় রূপান্তর। তারপর হচ্ছে লরেন্স কোনটা, এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস বিটা ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বাই ভি স্কয়ার বাই সি স্কয়ার। একটা কথা বলো, এখন এই দুইটা কখন অসমান, এই দুইটা কখন অভিন্ন হবে, যখন এই নিচের যে টার্মটা আছে না রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই টার্মটা যখন জিরো হবে, সরি কি বলি এটা জিরো কেন হবে, এটা জিরো হলে তো জিরো হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, এটা আসলে হচ্ছে 1, এটা হবে হচ্ছে কত, ইটস মাই মিস্টেক, হ্যাঁ এটা হবে হচ্ছে 1, এটা হবে হচ্ছে 1। এই যে নিচে যে টার্মটা আছে এটা 1 হইতে হবে। এখন এটাকে 1 বানাইতে হলে এই ভি বাই সি এর অনুপাতটাকে কোনোভাবে যদি 0 বানাইতে পারতাম, এই ভি বাই সি এর অনুপাতটাকে যদি কোনোভাবে 0 বানাইতে পারতাম, তাহলেই কিন্তু আমরা এই 1টা পেয়ে যেতাম। বুঝতে পারলাম? এই ভি বাই সি এর অনুপাতটা 0, 1 - 0 = 1, রুট ওভার 1 = 1, এক্স প্রাইম = x - বিটি চলে আসতো, অর্থাৎ লরেন্স রূপান্তর এবং গ্যালিলীয় রূপান্তরটা সমান হয়ে যেত। এখন এটা হচ্ছে কথা, কখন ভি বাই সি এর অনুপাতটা শূন্য হবে, কখন আমাদের এই যে ভি ডিভাইডেড বাই সি এই অনুপাতটা শূন্য হবে। আমাকে একটা জিনিস বলো তো, যখন এই ভি এই সি, বুঝে ব্যাপারটা, এই ভি মানে হচ্ছে বস্তুর যে ভ্যালোসিটিটা আছে, ওই ভ্যালোসিটিটা যখন আলোর বেগের অনেক 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 কম, তখন তুমি এই যে তোমার যে বস্তুর যে ভ্যালোসিটিটা আছে ওইটাকে তুমি টেন্স টু 0 হিসেবে চিন্তা করতে পারবা। মানে আলোর বেগের সাপেক্ষে এটা একবারে নগণ্য একটা বেগ, ওইটাকে যদি তুমি টেন্স টু 0 হিসেবে চিন্তা করো, এতটুকু এটার ভ্যালু 0 চলে আসে, এই 0 বাই সামথিং মানে কি, 0 বাই সামথিং মানে কি, 0 বাই সামথিং মানে কি, 0 বাই সামথিং মানে হচ্ছে 0। তার মানে ভি বাই সি টার্মটা 0 পেয়ে গেছি, ভি বাই সি টার্মটা 0 পেয়ে গেছি, তার মানে হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, লরেন্স রূপান্তর গ্যালিলীয় রূপান্তর সমান হয়ে গেছে। জাস্ট মনে রাখবা, বস্তুর ভ্যালোসিটিটা যখন অনেক 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 কম হবে আলোর বেগের তুলনায়, তখন আমাদের লরেন্স রূপান্তর এবং গ্যালিলীয় রূপান্তর সমান হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে মাইকেলসন এবং মরলি একটা এক্সপেরিমেন্ট করছিল, এটা কিচ্ছু না, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করছিল, যে তিনি বলছিল যে ইথার বলতে এই বিশ্বে কিচ্ছু নাই। মানে সে এক্সপেরিমেন্ট করে পাইছিল যে প্রথমে তো মনে করো হুট করে তার মূলত আলোর যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে, এটা তো আর হুট করে আবিষ্কার হয়ে যায় না, তাই না? প্রথমে বিজ্ঞানীরা মনে করতো যে একটা আলো যেটা আছে, এই যে সি যেটা আছে, আলো যেটা আছে, আলোটা মূলত আমাদের একটা মাধ্যমের ভিতরে, মানে জানোই তো মাধ্যম কি, মাধ্যমের ভিতরে মানে মাধ্যমের উপর নির্ভর করে। যেমন তোমরা এই যে ইয়ের ক্ষেত্রে দেখো, যে এপসাইলনের ক্ষেত্রে চিন্তা করো, এপসাইলন কিন্তু সব জায়গায় সমান নয়। বায়ু মাধ্যমে এপসাইলনের ভ্যালু, মানে বায়ু মাধ্যমে ভেদন যোগ্যতা, তারপর হচ্ছে পানি মাধ্যমে ভেদন যোগ্যতা সেম না, কিন্তু আলাদা। কিন্তু তো এটা আর কি আগে মনে করা হতো, বাট পরবর্তীতে মাইকেলসন মরলি এসে প্রমাণ করলো, না ভাই তোমরা মিথ্যা কথা বলছো, যে ইথারা বলতে পৃথিবীতে কিছু নাই, আলো সব জায়গায় একটা কনস্ট্যান্ট ভ্যালোসিটি হিসেবে ট্রিট হয়, সেটা হচ্ছে আমাদের 3 × 10⁻⁸। তারপর গ্যালিলীয় রূপান্তর সঠিক নয়, এটা হচ্ছে মূলত এই যে মাইকেলসন মরলির পরীক্ষার মাধ্যমে এই যে হয়েছে, প্রমাণিত হয়েছে। কারণ ওই যে যদি ইথারা বলতে কিছু নাই থাকে, তাহলে গ্যালিলীয় রূপান্তর তো সঠিক হবেই না। কেমনে হবে? আলোর বেগ একটি ধ্রুবরাশি, ওই যে কনস্ট্যান্ট একটা ভ্যালোসিটি নিয়ে চলবে, এটি উৎস বা পর্যবেক্ষণ বা মাধ্যমের গতির উপর নির্ভর করে। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসগুলো, এগুলো বইয়ের জিনিস, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা কথা বলবো হচ্ছে আমাদের কাল দীর্ঘায়ন। কি রে ভাই, লিখি নেই, আচ্ছা এটার দরকার নেই, আমি কাল দীর্ঘায়ন বললাম। হ্যাঁ, কাল দীর্ঘায়ন কারণ ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে টি নট ডিভাইড বাই ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়ালস টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। আশা করি ভাই যারা এই ভিডিওটা দেখতেছো সবাই এই সূত্রগুলা পারো, কারণ এই সূত্রগুলো বেসিক ভাই, মডার্ন ফিজিক্স পড়তে গেলে এই সূত্রগুলো প্রথমে পড়া লাগে। তো এই সূত্রগুলো আশা করি সবাই পারো। এখন একটা কথা বলো তো আমাকে, এখন এই জিনিসটা তোমাদের অনেক প্যাচ লাগে, আমি জানি জিনিসটা, আমারও মাঝে মধ্যে প্যাচ লাগে। যে আমার প্যাচ লাগে বলতে আমি একটা ট্রিক্স ফলো করছি, যে আমার প্যাচ আর লাগে না, বুঝতে পারলা? এখন প্যাচ কি লাগে জানো, তোমাদের বলা থাকে যে পৃথিবী থেকে সে পর্যবেক্ষণ করছে এত, এখন তুমি বুঝতে পারো না কোনটা বল, শোনো, তোমরা বুঝতে পারো না হচ্ছে টি নট কোনটা আর হচ্ছে টি কোনটা। তোমরা এই জিনিসটা নিয়ে অনেক প্যারাখো, আমি জানি। এখন এই জিনিসটা একটা সলভ আছে, সলভটা হচ্ছে যদি তুমি টি ইজ ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি স্কয়ার ট্রিট করো, তাই তো? এখন আমাকে একটা জিনিস বলো, এই যে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই যে ভি স্কয়ার বাই সি স্কয়ার জিনিসটা আছে,
এই জিনিসটা তো 0 পয়েন্ট, মানে এই জিনিসটা যেটা আছে, দাঁড়াও এটা কেটে নিই। এই জিনিসটা যেটা আছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই জিনিসটা সবসময় 0 থেকে ছোট হবে না, 0 থেকে ছোট হবে না, সরি কি বলি আমি, 1 থেকে ছোট হবে না। এই জিনিসটা সবসময় দেখবা 1 থেকে ছোট হচ্ছে। এই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা আছে এটা 1 থেকে ছোট হচ্ছে, অর্থাৎ 0.45 বা 0.10 সামথিং হবে। আর যেহেতু 1 থেকে আবার এই জিনিসটা বাদ যাচ্ছে, বুঝো কিন্তু 1 থেকে আবার এই জিনিসটা বাদ যাচ্ছে, তো পুরা টার্মটা কিন্তু 1 থেকে ছোট হবে। এই পুরা টার্মটাই কিন্তু 1 থেকে ছোট হবে, কখনোই এই টার্মটা 1 থেকে বড় হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন একটা জিনিস বলো তো, তোমরা যদি ম্যাথস মোটামুটিও বুঝে থাকো তাহলে সবাই আশা করি জানো যে কোনো একটা ছোট সংখ্যাকে কোনো একটা বড় সংখ্যা বা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অলওয়েজ বড় সংখ্যা পাওয়া যায়। আশা করি সব জিনিসটা বুঝো নাই অনেকেই, জিনিসটা আমি বুঝতে পারতেছি অনেকেই বুঝো নাই, আমি আবার রিপিট করি। এই যে টার্মটা আছে না, রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টার্মটা সব সময় 1 থেকে ছোট হবে। এখন ম্যাথসের একটা জিনিস আছে যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করো বা 1-এর থেকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তুমি সব সময় বড় একটা ভ্যালু পাবা। উদাহরণ হিসেবে আমি তোমাকে একটা জিনিস দেখাই। এক যেহেতু একটু প্যাচ লাগতে পারে তোমাদের। 2কে যদি 1-এর থেকে ছোট একটা সংখ্যা 0.5 দিয়ে ভাগ করি তাহলে কি 2-এর থেকে বড় ভ্যালু পাবো নাকি ছোট ভ্যালু পাবো বলো তো? অবভিয়াসলি 2-এর থেকে বড় ভ্যালু পাবো। দেখো আমরা যদি এই যে এটাকে সলভ করি তাহলে এটা কত আসে, এটা উল্টা যাবে, হাফ উল্টা যাবে, 2 × 2 4 হয়ে যাবে। অর্থাৎ এটা 2 থেকে কিন্তু অবভিয়াসলি বড় একটা সংখ্যা পাইছে। অর্থাৎ সবসময় তোমরা যারা সায়েন্স ফিকশন মুভি দেখছো তোমরা আশা করি জানো টি মানে পৃথিবী থেকে যে সময়টা মাপা হয় সেই সময়টা সবসময় বেশি হয়। পৃথিবী থেকে যে সময়টা মাপা হয় সেই সময়টা সবসময় বেশি হয় বা সেই সময়টা সবসময় বড় হয়। এখন এই সময়টা বড় হইলে এই সময়টা অবভিয়াসলি ছোট হবে, কারণ ওই সময় এটা দিয়ে তুমি এটাকে ভাগ করতেছো ভাই, একটা ছোট সংখ্যাকে নিচে আছে, 1 থেকে ছোট একটা সংখ্যা সে নিচে বসে আছে, তার মানে কি তার ভাগফলটা তুমি 1-এর থেকে বড় অবভিয়াসলি পাবা, 1-এর থেকে বড় অবভিয়াসলি পাবা, মানে এইটা থেকে তো বড় অবভিয়াসলি পাবা। এখন তুমি যদি এইটাতে বড় পাও তার মানে যেটা বড় পাবো ওইটা হচ্ছে পৃথিবীর সময়, এটা হচ্ছে পৃথিবীর সময় বা স্থির অবস্থায় সময় বলতে পারো। আর এই যে T0টা আছে এটা হচ্ছে আমাদের ওই যে মহাকাশ যে যাত্রা করবে ওই যাত্রার সময়। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। জিনিসটা আসলে কিন্তু প্রথমে যারা করতেছো এটা কিন্তু খুবই কমপ্লেক্স একটা জিনিস, বাট আশা করি তোমরা যদি এই জিনিসটা ফলো করো যে পৃথিবী থেকে সময়টা যেটা মাপা হয় সেটা সবসময় বড়। যারা সায়েন্স ফিকশন মুভি দেখছো বা এই জিনিসটা মানে তুমি চোখ বন্ধ করবা ফিল করবে, তোমরা এই জিনিসটা রিলেট করতে পারবে আর কি, যেটা সায়েন্স ফিকশন মুভি দেখছো আর কি। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। গতিশীল অবস্থায় এই যে লেখা আছে, গতিশীল অবস্থায় তোমার মনে করো সময়টা ছোট হয়, গতিশীল অবস্থায় সময়টা ছোট, আর তুমি যখন একটা পৃথিবীতে থাকবা বা স্থির অবস্থায় থাকবা তখন সময়টা বড় হবে। এরপরে আমরা চলে যাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচনে। এরপর আমরা চলে যাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। এই ফর্মুলাতে আশা করি সবাই জানো, L = L0 × root over 1 minus v square by c square। এখন এখানেও একটা কথা আছে। কথা কি হলো, কোন একটা 1-এর থেকে ছোট সংখ্যা এটা যে কোনো নাম্বার হতে পারে, ওই সংখ্যাটাকে তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো। উদাহরণ হিসেবে তুমি যদি 2-এর সাথে 0.5 বা হাফ গুণ করো, তুমি 2-এর থেকে একটা ছোট সংখ্যা পাবা না, 1 পাবা। অর্থাৎ তুমি যদি 1-এর থেকে ছোট একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো তাহলে অবশ্যই তুমি ওই সংখ্যা থেকে ছোট একটা সংখ্যা পাবা। আর এটা নামে যেহেতু দৈর্ঘ্য সংকোচন, তার মানে হচ্ছে দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে। আর সবসময় মনে রাখবা এইটাও যারা সায়েন্স ফিকশন মুভি দেখছো রিলেট করতে পারবা, কারণ যখন একটা জিনিস যখন গতিশীল অবস্থায় থাকে তখন ওই জিনিসটা আমাদের চোখে আপাত দৃষ্টিতে ছোট মনে হয়। তারপরে বলতো যখন
এক থেকে ছোট একটা জিনিসকে তুমি যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো, তাহলে যদি ছোট সংখ্যাটা পাওয়া যায়, তার মানে আলটিমেটলি অ্যান্সারটা কি ছোট হবে না? তার মানে এই এল এর ভ্যালুটা ছোট হবে। আর যেহেতু তুমি রিলেট করতে পারছো ছোট কোনটা হবে, ছোট হবে হচ্ছে তোমার মূলত গতিশীল অবস্থায় যে এটা আছে ওটা হবে ছোট, আর এল নট যেটা আছে ওটা হচ্ছে বড়। এই জিনিসটা রিলেট করতে পারলে মানে তোমার ম্যাথ দেখবা যে চোখের নিমিষে হয়ে যাচ্ছে, ম্যাথ দেখবে যে চোখের নিমিষে হয়ে যাচ্ছে। জাস্ট তুমি জিনিসটা রিলেট করো। ধরো তুমি পৃথিবীতে আসো, এখন তোমার যে দৈর্ঘ্যটা আছে না, এই দৈর্ঘ্যটা হচ্ছে বড় দৈর্ঘ্য। এখন তুমি গতিশীল হয়েছো একটা ভ্যালোসিটিতে, একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে তুমি গতিশীল হয়েছো। এখন তোমার যে ভ্যালোসিটিটা, এখন তোমার যে দৈর্ঘ্যটা আছে ওই দৈর্ঘ্যটা হচ্ছে আগের দৈর্ঘ্য থেকে ছোটো হয়ে যাবে। গতিশীল অবস্থা ভাই তোমার দৈর্ঘ্যটা তো ছোটো হবে, তুমি তো বুঝতেই পারতেছো। বা তুমি যদি ওই মহাকাশ যানের ভিতরে থেকেও চিন্তা করো যে ভাই আমার এই যে দৈর্ঘ্যটা কি আগের মতোই আছে নাকি ছোট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, কারণ তুমি গতিশীল আছো ভাই। গতিশীল থাকলে তোমার দৈর্ঘ্যটা ছোট হবেই। তাছাড়া দৈর্ঘ্য সংকোচন সবাই বুঝতে পারছো আর কি, যাদের পড়া আছে এই জিনিসটা মানে দেখার সাথে সাথেই বুঝে যাওয়ার কথা। এরপর হচ্ছে ভর বৃদ্ধি, এই টপিকটাই বাকি আছে আমাদের, ভর বৃদ্ধি। এরপর হচ্ছে ভর শক্তি উপপাদ্য, এরপর একটা সিকিউ সলভ করবো, পার্ট 1 কভার। ভর বৃদ্ধি, ভর বৃদ্ধি হচ্ছে যখন তুমি পৃথিবীতে থাকো, পৃথিবীর ভর, তোমার পৃথিবীর ভরটা হচ্ছে ছোট। যখন তুমি একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে সামনের দিকে আগাও, তখন তোমার ভরটা বেড়ে যায়। জান এটাও যারা আশা করি যারা তোমরা এই যে সায়েন্স ফিকশন মুভি দেখছো না, একটা নির্দিষ্ট ভ্যালোসিটিতে যখন তোমরা যাও, নির্দিষ্ট ভ্যালোসিটিতে, তখন তোমাদের ভর যেটা থাকে ওইটা তোমার তোমার যেই তুমি যেই মাটিতে বসে থাকতে বা পৃথিবীতে থাকতে যে ভরটা থাকে সেই ভরটা থেকে বড় হবে। এটা তুমি বোঝাই যায়, এটা একটু ফিল মানে তুমি একটু চোখটা বন্ধ করে চিন্তা করলেও বুঝতে পারবা। তো ওইটা হচ্ছে সেম জিনিস। এমটা হবে হচ্ছে বড়, এমটা বড় কারণ হচ্ছে ছোট সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, এমটা হবে হচ্ছে বড়, আর এম নটটা হবে হচ্ছে ছোট, এম নটটা হবে হচ্ছে ছোট। আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছো। এটা আমি বেশি বুঝালাম না, কারণ আমি এই যে এই পুরা জিনিসটা কাল দীর্ঘায়নে এক্সপ্লেইন করে আসছি। তো এই জিনিসটা কাল দীর্ঘায়ন বুঝতে পারলে এই জিনিসটা ইজি। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ এখানে জাস্ট মনে রাখবা গতিশীল বস্তুর যে ভরটা আছে ওইটা হবে হচ্ছে বড়, আর স্থির যে ভরটা আছে ওইটা হবে হচ্ছে ছোট। এখন খুব ইম্পর্টেন্ট একটা আইনস্টাইন ভাইয়া আমাদের একটা জিনিস বলে দিছে, ওই জিনিসটা দেখব। আচ্ছা এগুলো তো সূত্র, এগুলা না, এগুলা পরে দেখতেছি, এগুলো তোমরা দেখে নিও। এখন আইনস্টাইন ভাই কিন্তু আমাদের একটা সূত্র দিয়ে গেছে, মনে করে দেখো। আইনস্টাইন ভাই আমাদের বলে গেছে যে E ইজ ইকুয়ালস টু mc²। অর্থাৎ কোনো একটা এম ভরের বস্তুকে তুমি যদি শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে তুমি এই যে ফর্মুলা দিয়ে শক্তিতে রূপান্তর করতে পারবা। এবং এই E ইজ ইকুয়ালস টু mc² সূত্রের মাধ্যমে কিন্তু সে নোবেল পুরস্কার পাইছিল ভাই। জাস্ট ছোট একটা সূত্র বলে এটাকে ইগনোর করলে চলবে না, অনেক জিনিস লোকে আছে এটার ভিতরে, E ইজ ইকুয়ালস টু mc² এর সূত্রের ভিতরে। আসলে এই জিনিসটার মেইন থিম হচ্ছে তোমার এম ভরের একটা বস্তুকে তুমি কিভাবে শক্তিতে রূপান্তর করতে পারবা। এখন আমরা তো জানি যে ভাই শক্তির তো কোনো ক্ষয় নাই, শক্তি তো এক জিনিস থেকে রূপান্তর করতে পারি না আমরা, একটা জিনিস থেকে অন্য জিনিসটা রূপান্তর হয়, কিন্তু শক্তির কোনোদিন বিনাশ করা যায় না। আর ভরও একটা কনস্ট্যান্ট রাশি, ভরও একটা ধ্রুব রাশি, এটারও কোনোদিন পরিবর্তন হয় না। বাট ভরটাকে যদি তুমি শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে তোমার E ইকুয়ালস টু mc² সূত্রের মাধ্যমে পরিবর্তন করা লাগবে, শক্তিতে রূপান্তর করা লাগবে। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখতে পিচ্ছি একটা সূত্র মনে হলো, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপর হচ্ছে আমরা চলে যাব ডিরেক্ট আমাদের কাঙ্ক্ষিত যেই ইটা আছে, কাঙ্ক্ষিত যেই মানে ফর্মুলাটা আছে ভরশক্তি উপপাদ্য, সেটা। ভরশক্তি উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা আমাদের আইনস্টাইন সাহেবই দিয়ে গেছে, যে কোন একটা গতিশীল বস্তুর যেই শক্তি সেটা হবে স্থিতিশীল বস্তুর যে শক্তি তার চেয়ে, এবং তার সাথে তার গতিশক্তিটা। এখন এই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করি তোমাদের, যে ধরো এইখানে তোমার একটা বস্তু আছে, সেই বস্তুটা স্থির, অর্থাৎ তার ভরটা হচ্ছে এম নট। এখন এইদিকে কি হয়েছে, এইদিকে তুমি একটা এই বস্তুটাকে তুমি সামনের দিকে এই ভ্যালোসিটি কিন্তু অনেক বেশি, মানে সামান্য ভ্যালোসিটি থেকে অনেক বেশি। ধরো উদাহরণ হিসেবে তুমি 0.6 আলোর বেগে 60% বেগে তুমি
এটাকে এই বস্তুটাকে তুমি ছেড়ে দিছো যে ভাই তুই চলে যা, তোকে দরকার নেই, হ্যাঁ ছেড়ে দিছো। এখন কথা হচ্ছে তুমি যখন ছেড়ে দিছো এখন এর ভরটা বৃদ্ধি পাইছে না, সরি দাঁড়াও লেখাটা একটু বাজে হয়ে গেছে, তো বাজে হইলে খারাপ দেখাচ্ছে। এটার ভরটা বৃদ্ধি পাইছে না, এটার ভরটা এম নট থেকে হয়ে গেছে হচ্ছে এম। এখন এম নট থেকে এম হয়ে গেছে, তো এটা থেকে শক্তির ফর্মুলা কি দাঁড়াবে, এম সি স্কোয়ার। আর এটা থেকে শক্তির ফর্মুলা কি দাঁড়াবে, এম নট সি স্কোয়ার। এখন একটা প্রশ্ন মাথায় আসে না যে এই সি এর ভেক্টর তো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি, এম নটটা তো ছোট, এমটা তো বড়, এখন এম সি স্কোয়ারের ভ্যালুটা বড় হবে না। এখন ভাই আপনি তো বলছেন যে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কোনো বস্তু একটা স্থান থেকে অন্য একটা স্থানে স্থানান্তরিত হলে তার শক্তির কোনো ক্ষয় হয় না, অর্থাৎ প্রথমে তার যা শক্তি ছিল পরবর্তীতে তার শক্তি তাই থাকে, অর্থাৎ শক্তির কোনো ক্ষয় নাই। তো এটাই হচ্ছে কথা। এই যে আমাদের এম নট সি স্কোয়ারের যে ভ্যালুটা আছে, এই যে এখানে যে বেশি শক্তিটা আসছে, এই বেশি শক্তিটা কোথা থেকে আসছে? আমাদের সব কিছু তো ঠিক আছে, বাট বেশি শক্তিটা আসছে কোথা থেকে? বেশি শক্তিটা কোথা থেকে আসছে? বেশি শক্তিটা আসছে হচ্ছে আমাদের এই যে বস্তুটা একটা গতিশক্তি নিয়ে আগাচ্ছে, এই গতিশক্তিটা থেকে। অর্থাৎ এই বস্তুটা একটা গতিশক্তি নিয়ে যে সামনের দিকে আগাচ্ছে, এই গতিশক্তিটা থেকেই আমাদের মূলত এক্সট্রা যে ইটা আছে, এক্সট্রা যে ভরটা আছে, এই ভরটা মানে শক্তিটা আছে, এই শক্তিটা আমরা পাইছি। তো এটাই হচ্ছে কথা, যে আমরা নর্মালি যদি আমাদেরকে বলে দিত যে ভাইয়া আমাদের এই যে গতিশক্তি বের করে, আমরা কিন্তু বের করে ফেলতাম ই কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম বি স্কোয়ার, এখান থেকে বেগটা বের করে ফেলি ভাই। বাট এভাবে করলে হবে না, আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এইটা, যে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস ই কে। আগে যা বুঝাইছি ভাই মাথার উপর দিয়ে গেলে ফালাই দাও, মাথা থেকে ফালাই দাও, এতটুকু মনে রাখবা, এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এম নট সি স্কোয়ার প্লাস ই কে, অর্থাৎ গতিশীল অবস্থার শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে স্থির অবস্থার শক্তি প্লাস গতিশক্তি। অর্থাৎ এখান থেকে তোমাকে বলবে যে গতিশীল অবস্থা বস্তুর গতিশক্তি কত, এটা বের করো, এটা তোমার ভর শক্তি উপর থেকে ইজিলি বের করে ফেলতে পারবা। তো এরপরে আমি বলছিলাম যে একটা সিকিউ দেখাবো, চলো সিকিউটা দেখি। তো আমরা এখানে চেষ্টা করছি হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর একটা কোশ্চেন নেওয়ার জন্য, এটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে, তো এই কারণে এই জিনিসটা নেওয়ার চেষ্টা করছি। কাগজ টুকরাটির গতিশীল ভর নির্ণয় করো। এখানে দেখো কোশ্চেনটা তোমরা পড়ো, একজন নভোচারী রকেটে করে 0.1 সি বা আলোর বেগের 1% বেগে 10% বেগে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা হয়েছে, তার মরে যেতে আচ্ছা যাই হোক, সে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দিছে, ওয়াই অক্ষ বরাবর রওনা দিছে। কোন বরাবর রওনা দিছে? সে রওনা দিছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন এটা হচ্ছে একটা আয়তাকার পাত বা আয়তাকার কাগজ, টুকরার গতি এখানে নির্দেশিত হয়েছে। এখন বলছে যে গতিশীল ভর নির্ণয় করো। এখানে আমাদের যে কাগজ টুকরা যে স্থিতিশীল অবস্থায় যে ভর আছে, এটা কিন্তু গ্রামে আছে, এটা কিন্তু কেজিতে নিতে হবে। কেজিতে নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট সিম্পলি 10 × 10 to the power -3 এটা কিন্তু গ্রাম থেকে কেজিতে চলে আসছে। এটা হচ্ছে আমাদের এম নটের ভ্যালুটা। এখন আমাদের কাছে চাইছে কি, গতিশীল ভরটা চাইছে। এখন আমাদের কাছে কি ভেলোসিটিটা আছে, বেগটা আছে, গতিশীল ভর বের করে দেবো। বাচ্চাদের জিনিস, সেটা একবারে ইজি কোশ্চেন। এম ইজ ইকুয়াল টু হচ্ছে ফর্মুলাটা মনে আছে আশা করি সবার, এম নট ডিভাইডেড বাই √1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা চিন্তা করো তো, ভি হচ্ছে আলোর যে ভেলোসিটিটা ওইটা, আর ফি হচ্ছে সির। এখন এইটা কত, 0.1 সি। এখানে 0.1 সি যদি বসাও, এখানে এই সি ঘেচাং হয়ে যাবে, অর্থাৎ এখানে জাস্ট 0.1 পড়ে থাকবে। অর্থাৎ এখানে তুমি 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের জায়গায় 0.1 স্কোয়ারও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো এখান থেকে তোমরা এম এর ভ্যালুটা বের করে ফেলো। তোমরাও ক্যালকুলেট করো, আমিও ক্যালকুলেট করি, কত আসে দেখি। ক্যালকুলেটরটা কোথায়? এম নট সি স্কোয়ার 10 × 10 to the power -3 ডিভাইড বাই √1
রুট ওভার অফ 1 মাইনাস 0.1 স্কোয়ার। চলে আসছে আমাদের 0.01 10 গ্রাম। তো গ্রামে যদি রাখি তাহলে হচ্ছে 10 × 10⁻³ ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস 0.1 স্কোয়ার। হ্যাঁ, 0.0100 কেজি। এটা একটু বেশি ছোট হয়ে গেছে, তোমরা গ্রামে এই ভ্যালুটা বের করে ফেলো। 10 ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস 0.1 স্কোয়ার, এটা চলে আসছে 10.05 গ্রাম। 10.05 গ্রাম, 10 এটা তো খুবই নেগলিজেবল একটা ভ্যালু, তাই তোমরা গ্রামে ক্যালকুলেট করার চেষ্টা করবে। আগে কেজিতে গেলে দেখা যাবে যে অনেক সময় অনেক ছোট সংখ্যা যদি ক্যালকুলেশন করো অনেক বড় পর্যন্ত, মানে অনেক সংখ্যা পর্যন্ত তোমার নেওয়া লাগে। বেশি না নিলে দেখা যায় অনেক বড় একটা গ্যাপ তোমার, যখন তুমি বড়তে কনভার্সন করবে অনেক বড় একটা গ্যাপ থেকে যায়। ঠিক আছে, তো এটার ভ্যালু হচ্ছে 10.05 গ্রাম। দেখো কিন্তু এম এর ভ্যালুটা কিন্তু বড় হয়েছে, গতিশীল ভরটা কিন্তু 10 গ্রাম থেকে বড় হয়েছে। তাহলে করে সবাই বুঝতে পারছো, সব ম্যাথ দেখবে ঘুরাই ফিরাই এরকমই দিচ্ছে। ঠিক আছে, এখন ঘ নাম্বার কি বলছে দেখো, পৃথিবীতে অবস্থানরত একজন ব্যক্তির নিকট কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, ক্ষেত্রফল কত হবে বলো তো, ক্ষেত্রফল কত হবে ক্যালকুলেট করি চলো। এখন এটা তো গতিশক্তি প্রাপ্ত হয়েছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আমাদের যে কাগজের টুকরাটার যে ইটা আছে, দৈর্ঘ্যটা আছে, ওইটা চেঞ্জ হবে হচ্ছে জাস্ট এটার গতিশীল ভরটা হবে চেঞ্জ হবে জাস্ট হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষটা কোনো হাত লাগাবে না, এক্স অক্ষে কিচ্ছু হবে না। এক্স অক্ষে কিন্তু গতিশীল হয় না, এক্স অক্ষে কিচ্ছু হবে না। আমাদের জাস্ট এই যে 1 মিটারটা নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের এই যে 1 মিটারটা কি বড় ভ্যালু না, বড় ভ্যালুটা দেওয়া আছে, এল নটের ভ্যালুটা দেওয়া আছে। এল নট ইজ ইকুয়ালস টু 1। এখন আমাদের বের করতে হবে হচ্ছে গতিশীলটা কত হয়, 1 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা কিন্তু আমি গ নাম্বারে এক্সপ্লেন করছি কীভাবে 1 মাইনাস 0.1 স্কোয়ার হইল, 0.1 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত আসে দেখো তো, 1 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 0.1 স্কোয়ার চলে আসে হচ্ছে 0.9949। এখন জাস্ট কি করবা, এনে বলছে যে ক্ষেত্রফল কত হবে, কাগজের টুকরাটির ক্ষেত্রফল কত হবে। এখন তো পরিবর্তনও বের করতে পারি। এত ইজি কোশ্চেন ভাই, এত ইজি কোশ্চেন করে মডার্ন ফিজিক্স থেকে চিন্তা ভাবনা করতে পারবে না। যারা একদম লাস্ট মুহূর্তে দেখতেছো তাদেরকেও বলে দিই, এই চ্যাপ্টারটা চেষ্টা করবে আগে পড়ে ফেলার, কারণ এই চ্যাপ্টারটা অনেক ইজি। তো এই চ্যাপ্টারটা আগে পড়ে ফেলার চেষ্টা করবা। বলি, ফিজিক্স সেকেন্ড পেপারে কিছু চ্যাপ্টার আছে অনেক কঠিন। উদাহরণ হিসেবে তোমার সবচেয়ে লাস্টে পড়বা কোন চ্যাপ্টারটা জানো, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। কারণ এখানে অনেক মুখস্থর জিনিসপত্র আছে। তোমার মনে করো মুখস্থ জিনিসপত্র কোনগুলা, সেমিকন্ডাক্টর ট্রানজিস্টর অ্যাজ এ সুইচ, ট্রানজিস্টর অ্যাজ এ অ্যাম্পলিফায়ার। তো এগুলো একটু মুখস্থ করার টাইপ আছে। আরেকটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যা আগে ভুলেও পড়বা না, মনে থাকবে না। আমি আগে বলে দিলাম, তাপগতিবিদ্যা আগে ভুলেও পড়বা না। আগে পড়বা কোনগুলো জানো, মডার্ন ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, তারপর হচ্ছে যেগুলো সহজ চ্যাপ্টার আছে, কারেন্ট, ইলেকট্রিসিটি। স্ট্যাটিক পড়ার দরকার নাই, পড়তে পারো, অনেকে স্ট্যাটিক সোজা লাগে, স্ট্যাটিক পড়তে পারো। স্ট্যাটিকও আগে পড়ে ফেলবা, কারণ এটা ইজি চ্যাপ্টার। তো এটা আমি কোথা থেকে কোথায় চলে গেলাম। তো এটা হচ্ছে এল এর ভ্যালুটা চলে আসলো। এখন তুমি জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিবা, √3 ইন্টু পয়েন্ট, হাতে লেখা বিচ্ছিরি হচ্ছে, 0.9949। ভ্যালুটা কত আসে দেখো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু √3 চলে আসে হচ্ছে আমাদের 2.98। এটা একটু বেশি ইজি করে ফেলছে। আমি একটু কমপ্লেক্সটা দেখাই আর কি, যেটা আসলে একটু কমপ্লেক্স হবে। যেটা হচ্ছে গতিশীল ভরের তুলনায় মানে কতটুকু বৃদ্ধি পাবে গতিশীল দৈর্ঘ্যের তুলনায়, গতিশীল ক্ষেত্রফলের তুলনায় স্থির ক্ষেত্রফলের তুলনায় এই কাগজের ক্ষেত্রফলটা গতিশীল অবস্থায় কতটুকু কমবে, এটা বের করো। যদি এটা বের করো তাহলে হচ্ছে 1 × √3 মানে হচ্ছে √3 ভ্যালুটা কত আসে, 1.73। মানে প্রথমে ছিল হচ্ছে এটা কি হলো, দাঁড়াও, ক্ষেত্রফলটা তো বাড়বে, ক্ষেত্রফলটা তো বাড়বে না, ক্ষেত্রফলটা তো এদিক দিয়ে কমে গেলে এদিক দিয়ে তো বাড়বে, তাই না?
3 into 0.9949 1.72 আমি কি একটু আগে ক্যালকুলেশন কি একটু ফুল টুল করছি নাকি কোনো জায়গায় ও একটা মিস্টেক করে ফেলছি এটা তো 2.98 হবে না আমি তো 3 দিয়ে গুণ করে ফেলছি √3 into 0.9949 সরি ইটস মাই মিস্টেক এটা হবে হচ্ছে 1.72 সরি এটা হবে হচ্ছে 1.72 এটা হবে হচ্ছে 1.1 এইখানে তো বলতেছি এত ডিফারেন্স আবার বেশি আসতেছে এটা কেমনে সম্ভব 1.72 তাহলে তুমি যদি স্থির অবস্থাটা করো তাহলে হচ্ছে 1 into √3 সমান চলে আসবে হচ্ছে তোমার √3 তো বাজে হচ্ছে কিনা হাতে লেখা √3 এখন √3 যদি চলে আসে √3 ভ্যালু হচ্ছে 1.73 মাইনাস 1.72 করবা ডিভাইড বাই √3 করবা ইন্টু 100 করবা দেখবে যে তোমার 0.69% কমছে কতটা নেগলিজেবল কমছে দেখছো এটা বের করতে বলতে পারে যে তোমার যে এটা আছে তোমার যে গতিশীল অবস্থায় যে ক্ষেত্রফলটা আছে ওইটা কমছে বাট 0.69% পরিমাণে তোমার কমছে 0.69% পরিমাণে কমছে আশা করি এরপরে তোমার আপেক্ষিকতা সম্পর্কে যত ম্যাথ আসবে তোমরা নিজেরাই করে ফেলতে পারবা বুঝতে পারলাম তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে বাই বাই দেখা হবে অন্য নতুন একটা ভিডিওতে